স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে প্রায়শই আহত হচ্ছেন বাংলাদেশিরা, ঝরছে প্রাণও। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের টেকনাফ সীমান্তের শূন্যরেখায় বেশি ঘটছে এসব ঘটনা। অভিযোগ, সশস্ত্র রোহিঙ্গাদের ঠেকাতে মাইন পুঁতে রাখছে আরাকান আর্মি। সীমান্তে নিরাপত্তা জোরদার সহ সতর্ক অবস্থানে থাকার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন নিরাপত্তা ও আন্তর্জাতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম। মেজর ইমদাদ, আপনাকে স্বাগত। আপনি তো এখানেই বক্তব্য দিয়েছিলেন, কিন্তু ওই যে বান্দরবান জেলা প্রশাসকের একটি বক্তব্য দিয়ে আপনার কাছে জানতে চাই যে তিনি সরাসরি বলে দিলেন যে এরা ওখানে যাবে কেন, এরা অবশ্যই চোরাচালানের সঙ্গে জড়িত। খুব জেনারেলাইজ করা হয়ে গেল না? জি, ধন্যবাদ। আসলে মানুষটি বা মানুষেরা যে কাজেই সেখানে যাক না কেন, যদি চোরাচালানি হয়ে থাকে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। সেটা কোনো বিচার আচার না করে তাকে আপনি শাস্তি দিতে পারেন না। তার পা উড়ে গিয়েছে, তার পরিবার পরিজন আছে, তার জীবিকা নির্বাহের ভবিষ্যৎ আছে, সবকিছু উচ্ছন্নে যাচ্ছে একটা ভুল সিদ্ধান্ত বা ভুল কারো পদক্ষেপের কারণে। এটা অত্যন্ত অমানবিক এবং এটা এক ধরনের অপরাধ। আন্তর্জাতিক, এই যে একটু আগেই আপনাদের প্রতিবেদনে যে বলা হচ্ছিল 1997 সালের অ্যান্টি মাইন নিষিদ্ধকরণ জাতিসংঘের কনভেনশন যেটা হয়েছে, দুর্ভাগ্যবশত অনেকগুলো কনভেনশনে যেমন মিয়ানমার দস্তখত করে নাই, এটা তো করে নাই। তার অর্থই নয় যে মিয়ানমার ইচ্ছা মতো বা আরাকান আর্মি তাদের ইচ্ছা মতো সেখানে মাইন পুঁতে রাখবে আর সাধারণ মানুষ সেখানে তার শিকারে পরিণত হবে না। কিন্তু এখানে মিয়ানমার সাইন করে নাই মানে হচ্ছে মিয়ানমার সরকার। আরাকান আর্মির তো কোনো রিকগনিশনই নেই এখন পর্যন্ত, তো ওদেরকেই বা ধরবে কি করে? নন স্টেট অ্যাক্টর, তারা কোনো আইনের দ্বারা আবদ্ধ নয়। তার অর্থ নয় যে তারা যা খুশি তা করে যাবে। তাদেরকেও এখানে আমাদের অঞ্চলে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, তারা সেখানে তাদের ওয়ার্নিং, তাদের বিভিন্ন চ্যানেলে তাদেরকে সাবধান করার সুযোগ আছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, ওইসব অঞ্চলে জাতিসংঘ এখন যেহেতু এই অঞ্চলে ব্যাপক জাতিসংঘের উপস্থিতি আছে, আমার মনে হয় এটা জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করা বা জাতিসংঘ বাই দ্য টাইম জেনেছে, তারা সেখানে ব্যাপক হারে মাইন সুইপিং পরিচালনা করা উচিত। কারণ নাইলে আজকে যেমন মিয়ানমারের দিক থেকে আমরা আমাদের দিক থেকে দেখেছি 97 জন বা 13 জনের কথা বলেছি। মিয়ানমারে হাজারখানিক লোক কিন্তু তাদের বিভিন্ন অঙ্গহানি হয়েছে। মানুষগুলো একেবারেই তাদের যে জীবিকা আহরণের, যে পরিবার নির্বাহের যে ব্যবস্থা, সেগুলোর থেকেও তারা বঞ্চিত। তো সুতরাং এটা যেমন অমানবিক, সেটা এক ধরনের এটা মানবতা বিরোধী অপরাধও। এই যে তারা ইচ্ছা মতো মাইন করতে পারে না। আপনি যা পুচ্ছে এখন সেটা জাতিসংঘ, আমি জানি না এখনো পর্যন্ত সেখানে মাইন সুইপিং জাতিসংঘের শান্তিরক্ষী, যেমন আমাদের অনেকগুলো মাইন সুইপিং ইউনিট আছে, বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ার্স ইউনিটগুলো যারা আছে, তাদেরকে জাতিসংঘ সময়ে সময়ে আফ্রিকাতে, ইভেন কি কম্বোডিয়াতে, মিডল ইস্টে, ইভেন কুয়েতে যে পরিমাণ মাইন ছিল সেগুলো সুইপিং করার জন্য বাংলাদেশ থেকে এক্সপার্টাইজ নেওয়া হয়েছে জাতিসংঘ মাধ্যমে, জাতিসংঘ নিয়ে গেছে। এখন জাতিসংঘের আশু কর্তব্য হবে এই অঞ্চলে মাইন সুইপিং এর মাধ্যমে এই নিরীহ মানুষগুলোকে তাদের অমানবিক জীবন থেকে তাদের রক্ষা করা। যেমন একজন বলল তাদের বানর তাড়াতে গেছে, কেউ গেছে তাদের ধান কাটতে, বাঁশ কাটতে। অভাবী মানুষ অনেক কাজে যেতে পারে। ধরে নিলাম চোরাচালানি হোক, চোরাচালানি হলে যে তার হাত পা সব হারাতে হবে এমন কিছু নয়। সেও পরিবারের অর্থ নির্বাহের জন্য, কাজের জন্য সেখানে প্রলুব্ধ হয়ে যাচ্ছে। এটাও আমাদের ব্যর্থতা। আমরা হয়তো তার অর্থের সংস্থান, তার কর্মের সংস্থান এগুলি করতে পারি না। আর কিছু আছে যেগুলি ইয়াবা করে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। বাট সাধারণ যারা মানুষ এই যে পা হারিয়েছে, এরা কিন্তু দুর্ভাগা। সুতরাং এখানে এই যে মাইনের বিস্ফোরণ, মাইন পুঁতে রাখা, এটার থেকে এখন আপাত নিবারণ, যেহেতু আরাকান আর্মি নন অ্যাক্টর, তারা এখন নন স্টেট অ্যাক্টর। সুতরাং স্টেট টু ন্যাপিডো এমন না যে মিয়ানমারকে বলা হবে যে আপনারা মাইন পুঁতেছেন কেন। সুতরাং এখানে একমাত্র এখন নিবারণের পথ হচ্ছে, এদের নিবৃত করার পথ হচ্ছে সেখানে মাইন সুইপিং, এবং সেটা জাতিসংঘের দায়িত্ব। যেহেতু জাতিসংঘের একটা কিন্তু সচেতনতা বাড়ানো তো দরকার। আপনি যেটা বলছেন যে চোরাচালান যারা করতে যায় তারা জীবনের ঝুঁকি নিয়ে যাবে, তাদেরকে কতটুকু ঠেকানো যাবে কেউই আসলে জানে না। কিন্তু একদম সাধারণ মানুষ যিনি বললেন যে বানর দেখতে গিয়ে তার এই অবস্থা হয়েছে, আবার একজন বললেন যে বাংলাদেশের অভ্যন্তরেও নাকি এরকম মাইন পুঁতে রাখা হয়েছে, সেগুলো সচেতন করাও তো দরকার।
ডেফিনেটলি সেখানে আমাদের যে আমি অবশ্যই বলবো যে আমাদের ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়ন গুলো যা আছে তাদের পর্যাপ্ত পরিমাণ মাইন আইডেন্টিফাইং ইকুইপমেন্ট তাদের কাছে আছে। তারা মাইন সুইপিং এর তাদের কাছে সরঞ্জামাদি আছে। এবং আমরা বিশ্বে কিন্তু মাইন সুইপিং এ আমাদের ইঞ্জিনিয়ার্স যে মাইন সুইপাররা আছে তাদের অত্যন্ত সুনাম আছে। তাদেরকে নিয়ে আমেরিকান টেলিভিশনের 60 মিনিট এনবিসি সেখানে পর্যন্ত প্রোগ্রাম করেছে তাদের সাকসেসফুল, যেহেতু কুয়েতকে আমরা মাইন সুইপ করেছি, পরিষ্কার করেছি, সেখানে কোনো ক্যাজুয়ালিটি হয় না। সুতরাং আমাদের এরকম এক্সপার্টিস থাকতে জাতিসংঘের উচিত আমাদের এক্সপার্টিস গুলোকে সেখানে নিয়োগ করে তাদের মাধ্যমে সুইপিং করলে এই মানুষগুলো কিন্তু রক্ষা পাবে। এবং কিভাবে তারা আরাকান আর্মিকে নিবৃত্ত করবে এসব মাইন পুতার থেকে, সেটা তারাই ব্যবস্থা গ্রহণ করা তাদেরই উচিত। কারণ ইদানিং দেখেন এই জাতিসংঘের মাধ্যমে আমাদের এই হিউম্যান আপনার করিডোর, মানবতা, এই সেই অনেক কথা বলা হচ্ছে, কিন্তু সেখানে এই যে মানুষগুলো, সাধারণ মানুষ যে কষ্ট পাচ্ছে, যে দুর্ভাগ্যের শিকার হচ্ছে, এটার থেকে তাদেরকে অন্তত রক্ষা করা উচিত। সাময়িক হলেও মুক্তি দেওয়া দরকার। জি, একদম পরিষ্কার। মেজর ইমদাদ, আপনাকে কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে। জি, ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করতে মুখিয়ে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত। গুলশানের বাসভবন ফিরোজা। তবে সবাইকে শৃঙ্খলা মেনে অভ্যর্থনা জানাতে বলেছে দলটি। এজন্য নেতাকর্মীদের দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। আর তাই গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এই প্রস্তুতি। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি রবিবার আসেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। বাসভবনের সামনের রাস্তার বিদ্যুতের ট্রান্সমিটার সহ লাইনে কাজ করতে দেখা গেছে এদিন। একই সঙ্গে অক্সিজেন সহ মেডিকেল সরঞ্জাম নেওয়া হয় বাসায়। ওনার যে বাসা, সেই বাসা তো আগে থেকেই পরিষ্কার আছে, এত বড় একটা নেত্রী বাসা। আর যতটুকু করা দরকার ততটুকু করা হয়েছে ইতিমধ্যে। ওনার যে ব্যক্তিগত কর্মকর্তারা আছেন তারা সেটা করছেন। এরই মধ্যে চেয়ারপারসনকে শুভেচ্ছা ও বরণ করা নিয়ে নেতাকর্মীদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিএনপি। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল সহ পেশাজীবী সংগঠন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কোথায় কিভাবে অভ্যর্থনা জানাবেন তা জানানো হয়েছে। বিএনপি নেতারা বলছেন, গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের একটা আবেগ আছে। তার ফেরার দিন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা। আবেগের বিষয় অনেকটা, ওনার জন্য ভালোবাসা এবং প্রচুর উনি যেখানেই যান সবসময় ওনার জনসমাগমের জন্য তো ওনাকে জেলে যেতে হয়েছে, নির্বাচন বানচাল করার জন্য তাকে জেলে পাঠাতে হয়েছে। তো এটা তো ম্যাডামের প্রতি মানুষের ভালোবাসা। সুতরাং বিএনপির নেতাকর্মীদের বলা হয়েছে যাতে বিষয়টা সুশৃঙ্খলভাবে যাতে করা যেতে পারে, জন্য সবাই চেষ্টা করা দরকার এখানে। এদিকে বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা ঘিরে রাস্তায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন, সেই হিসাবে তার নিরাপত্তার বিষয়টি তো অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সুতরাং এসব দিক বিবেচনা করে, জনসমাগম এবং সার্বিক দিক বিবেচনা করে আমরা আমাদের প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করব। বিএনপি চেয়ারপারসন বিমানবন্দর থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়াবেন। তবে খালেদা জিয়ার গাড়ির সঙ্গে কোনো মোটরসাইকেল ও হাঁটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দায়বদ্ধতা এবং সংস্কার ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা সম্ভব নয় বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এছাড়া সাংবাদিকরা মামলার মাধ্যমে যেন হয়রানির শিকার না হন সে বিষয়টি খেয়াল রাখছে সরকার। আর টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন, নিরাপত্তা সংস্থার সংস্কার প্রয়োজন। এজেন্সিগুলোতে ব্যক্তির পরিবর্তন হলেও ব্যবস্থার পরিবর্তন এখনো হয়নি। সদ্য সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধানের মতে এখনও সাংবাদিকদের উপর মৌখিক এবং শারীরিক হামলা হচ্ছে। রবিবার রাজধানীর ধানমন্ডিতে ব্রেভ নিউ বাংলাদেশ রিফর্মস রোড ফর প্রেস ফ্রিডম বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে যৌথ আয়োজন করে ইউনেস্কো, টিআইবি ও সুইডেন দূতাবাস। এতে অংশ নিয়ে সদ্য সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেছেন, সাংবাদিক ও সংবাদ মাধ্যম উভয়ে আর্থিক নিরাপত্তায় ভুগছে, যা তাদের আপোস করতে বাধ্য করে। আমরা বলেছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দরকার, সেজন্য জাতীয় পর্যায়ে একটা ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ করা হোক, যেটা সরকারি কর্মকর্তাদের, প্রথম শ্রেণীর কর্মকর্তা যাদের বলে, তাদের বেতন স্কেলের সমান, নবম গ্রেড।
টিআইবির নির্বাহী পরিচালক জানান, নিরাপত্তা সংস্থার সংস্কার প্রয়োজন। গণমাধ্যমে তাদের হস্তক্ষেপ এখনও দৃশ্যমান। এখানে কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে, সেখানে যে প্র্যাকটিসেস, যে সিস্টেম, যে চর্চা দীর্ঘদিন প্রতিষ্ঠিত করা হয়েছে সেটার পরিবর্তন হয়েছে, এইটা বলার মতো আমার অন্তত সৎসাহস নাই। এটুকু বলতে পারি সাহসের সাথে যে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার, আমূল সংস্কার দরকার। আর সাংবাদিকরা যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়টি সরকার খেয়াল রাখছে বলে জানালেন তথ্য উপদেষ্টা। রাজনৈতিক ভাবে বা যেভাবে সাংবাদিকদের হয়রানির বিষয়টা আছে, অযথা বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, ভুয়া মামলা হচ্ছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। সেমিনারে অন্যান্য বক্তারা গণমাধ্যমের স্বাধীনতার জন্য সব পক্ষকে এক হয়ে কাজ করার উপর গুরুত্ব দেন। করণিক কিছু করার জন্য আসি নাই, আমি তো সাংবাদিকতা করার জন্য আসি এবং যা কিছু ঘটে তা আমি বলতে চাই, তা আমি দেখাতে চাই। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ৭১কে নিয়ে কোনো আপোষ করবে না বিএনপি, কারণ সেটি বাংলাদেশের মূল ভিত্তি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় একথা বলেছেন তিনি। মির্জা ফখরুল আরও বলেছেন, গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। রবিবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। বলেন, বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, অন্যায়ভাবে অন্য মত চাপিয়ে দেওয়ার পক্ষে নয় তার দল। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি, শুধু নয়, এটা আমাদের বিশ্বাস, আস্থা। গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স তৈরি করা গণতান্ত্রিক কর্মকাণ্ড নয় বলে জানান বিএনপি মহাসচিব। বিএনপি হিসাবে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল। সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি বিগত সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলা প্রত্যাহার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক রাজনৈতিক দলগুলোর সাথে গণমাধ্যমের সম্পর্ক আরও ইতিবাচক হবে বলে প্রত্যাশার কথা জানান। ওই পার থেকে শেখ হাসিনা প্রতিদিন বিবৃতি দেন, আবার আজকাল গ্রুপ বৈঠক করেন। এই সরকার সেটা বন্ধ করবার উদ্যোগ নিয়েছে, সেটা দেখিনি। এখন পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে, মিডিয়া কর্মীদের বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল, সেই মামলাগুলো তো আছে এখন পর্যন্ত। মিডিয়া এবং ফ্যাসিজমের সম্পর্ক আসলে বিগত সময়গুলো কি ছিল, মিডিয়ার ভিতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারবো, সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকরা বক্তব্য রাখেন। আমাদের মধ্যে যে অনৈক্য, বিভাজন আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে। এই অবস্থায় আমি আশা করব পত্রিকায় ইদানিং আবার টেলিভিশনে যে বিভেদ সৃষ্টি হয়েছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য আবারও ভিজিট ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত। দুদেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের জন্য আবারও ভিসা দিতে সম্মতি দিয়েছে দেশটি। বাংলাদেশ নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামৌদি প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে দেখা করে এসব তথ্য জানিয়েছেন। বৈঠকে ভিসা সুবিধা, বিনিয়োগ সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন 30 থেকে 50টি ভিজিট ভিসা দিচ্ছে। পাশাপাশি ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য গ্রুপ ভিসা প্রসেসিং দ্রুত করা হয়েছে বলেও জানান তিনি, যা দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্যিক বিনিময়কে আরও দৃঢ় করবে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার এসব তথ্য জানিয়েছেন। ফাঁকিবাজদের থেকে কর আদায়ে রাজস্ব কর্মকর্তাদের আলাদা লক্ষ্য ঠিক করে দেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বাৎসরিক রাজস্ব আহরণ লক্ষ্যের সঙ্গে যোগ হবে এই বাড়তি দায়িত্ব। সকালে রাজধানীর বনানীতে ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে তিনি একথা জানান। এ সময় কাস্টমসের হয়রানি নিয়ে অভিযোগ করেন বিদেশি বিনিয়োগকারীরা। আর বিশ্লেষকদের আক্ষেপ, বিনিয়োগ আকর্ষণ হয় এমন সংস্কার দেশে এখনো হয়নি। খাদের কিনারায় থাকা অর্থনীতি নিয়ে 2024-এর আগস্টে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। প্রায় 9 মাস পর রেমিটেন্স রিজার্ভ সহ অর্থনীতির কিছু সূচকে সরকার
ভালো করলেও বিনিয়োগ নেমেছে শূন্যের কোটায়। বিনিয়োগকারীদের অভিযোগ, রাজস্ব বিভাগ বিশেষ করে কাস্টমস এখনো ব্যবসা বান্ধব হয়ে উঠতে পারেনি। বাংলাদেশে কাস্টমসের ভূমিকা দেখলে মনে হয় শুল্ক আদায় করাই তাদের মূল লক্ষ্য, কিন্তু বাস্তবে তা হওয়া উচিত নয়, বরং তাদের ভূমিকা হওয়া উচিত কিভাবে ব্যবসা সহজ করা যায়। বাংলাদেশের ভ্যাট আইন কোনোভাবে বিনিয়োগ বান্ধব নয়। বিনিয়োগকারীরা একটি দীর্ঘমেয়াদী কর কাঠামো চান, তা না দিতে পারলে বিনিয়োগ আকর্ষণ করা কঠিন। অর্থনীতি বিশ্লেষকরা বলেন, বিনিয়োগ ও অর্থনীতি চাঙ্গা হয় এমন সংস্কার এখনো সরকার দেখাতে পারেনি। গেল প্রায় 9 মাসে বিদেশি বিনিয়োগ উৎসাহিত হয় এমন সংস্কার হয়েছে কি? আমি বলতে চাই না। বিনিয়োগ আনতে চাইলে জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের অনেক নীতিতে সংস্কার আনতে হবে। সরকার এখনো এসব উদ্যোগ নিতে পারেনি। পরে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, কর ফাঁকিবাজদের কারণে নিয়মিত করদাতাদের ওপর চাপ বাড়ে। আমরা কর ফাঁকিবাজদের কাছে আদায় বাড়াতে চাই। এজন্য রাজস্ব কর্মকর্তাদের নিয়মিত লক্ষ্যের সঙ্গে ফাঁকিবাজদের থেকে আদায় বাড়ানোর আলাদা লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হবে। সেই সঙ্গে বিনিয়োগ আকর্ষণে আসছে বাজেটে দীর্ঘমেয়াদী কর পরিকল্পনাও ঘোষণা করা হবে। সেমিনারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হয়, রাজস্ব আহরণ বাড়ে এবং বিনিয়োগ উৎসাহিত হয় এমন বাজেট প্রণয়নের তাগিদ দেন বক্তারা। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। এবারে খেলার খবর। লিটন কুমার দাসকে অধিনায়ক করে সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 16 সদস্যের দলে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজের। আর অধিনায়কত্ব না করলেও দলে আছেন নাজমুল হোসেন শান্ত। বিসিবিতে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, আর টি-20 অধিনায়কের নাম ঘোষণা করেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। পূর্ব নির্ধারিত পাকিস্তান সফরের আগে বিসিবির সংযোজন সংযুক্ত আরব আমিরাতের সাথে 2 ম্যাচের টি-20 সিরিজ। তার আগে বড় প্রশ্ন, টাইগারদের নেতৃত্ব দেবেন কে? আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। শেখ মেহেদী তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনীত করা হয়েছে। অধিনায়কের পর ঘোষণার পালা। টাইগার ব্রিগেডের সদস্য হচ্ছেন কারা কারা? 16 সদস্যের দল ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে তাক করে প্রথম প্রশ্নের তীর। টি-20তে অফ ফর্মে থাকা শান্ত জায়গা পেলে ফর্মের তুঙ্গে থাকা অলরাউন্ডার মিরাজ কেন নয়? মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। স্পেশালি আমি বলবো জাস্ট ম্যাচ এন্ড ওয়ান ডেতে অনেক ভ্যালুয়েবল, এবং একটা খেলোয়াড় যদি এক ইনজুর হয়ে যায় 3টা ফরম্যাটের 40 পিছিয়ে পড়ে, 5টা বোলার থাকবে, তাদেরকে 4 ওভার করে বল করতেই হবে। তো সেই ক্ষেত্রে যেমন শেখ মাহাদি কিছুটা এগিয়ে আছে। সৌম্য, তানজিদ, পারভেজ ইমন ওপেনিং অপশন। ক্যাপ্টেন লিটনের জায়গা ফিক্সড। নম্বর 3 টপ মিডলে শান্ত হৃদয়, মিডল অর্ডারে জাকের আলী অনিক, শেখ মেহেদী, লোয়ার মিডলে হার্ড হিটার শামীম পাটোয়ারি। দল ব্যালেন্সড বললেন কর্তারা। দেখেন টিমটার দিকে তাকিয়ে you need some experience as well. তো এখানে আমাদের উপরে এক সৌম্য আছে, 90 কাছাকাছি ম্যাচ খেলেছেন, কিংবা লিটন দাস আছেন। কিছু এক্সপিরিয়েন্স ইউ অলওয়েজ নিড টু ক্যারি উইথ দ্য টিম। পুরো সিরিজে পাওয়া যাবে না রিহাবে থাকা তাসকিনকে, তাই তাকে রাখা হয়নি দলে। পেস অ্যাটাকের নেতৃত্বে মুস্তাফিজুর রহমানের সাথে আছেন শরীফুল, তানজিম সাকিব, নাহিদ রানা ও হাসান মাহমুদ। স্পিন অপশনে শেখ মেহেদী, স্বীকৃত স্পিনার তানভীরুল ইসলাম। নির্বাচকদের ব্যাখ্যা, তানভীরের ইনজুরির কারণেই এর আগে দলে জায়গা পেয়েছিলেন নাসুম আহমেদ। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহান পাপন। শাহান পাপন, বিসিবিতে বলছে ব্যালেন্স দল, আপনি কি ব্যালেন্স মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে ব্যালেন্স কিনা সেটা বিসিবি যেরকম করে বলছে ওইটাই কিন্তু স্বীকার করে নিতে হবে, কেননা অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে যে দলটা, সেটার উপর আস্থা রাখতেই হবে। তবে যদি সমালোচনা করতে বলেন তাহলে সমালোচনার বোধহয় করাই যায়, বিশেষ করে মেহেদী মিরাজের জায়গাটা নিয়ে না পাওয়াটা নিয়ে। এবং আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে লিটন কুমার দাসকে অধিনায়ক করা কতটা যৌক্তিক ছিল, কেননা আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন লিটন কুমার দাস, এবং সবশেষ তিনি পিএসএল খেলতে গিয়েছিলেন পাকিস্তানে। সেখানে কিন্তু কোনো ম্যাচ না খেলে
আঙুলের ইনজুরি নিয়ে তিনি দেশে ফিরে এসেছিলেন এবং সেখানে তিনি রিহ্যাবে আছেন এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে যে, এবং অনেকটাই তিনি সেরে উঠেছেন এবং সামনে যে দিনগুলো আছে এর মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো ম্যাচ না খেলেই একজন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা এবং তাকে শুধু দলে খেলারই না, অধিনায়কত্বটা দিয়ে দেওয়া। তার আগের দৃশ্যের কথা যদি বলি তাহলে ব্যাপারটা ছিল এরকম, তাসকিন আহমেদ তিনি ছিলেন টি-20 দলের সহ অধিনায়ক, সেটা অফিসিয়ালি ঘোষণা করেছিল বিসিবি। যখন নাজমুল হোসেন শান্ত তিনি বললেন যে তিনি আর টি-20 ফরম্যাটে অধিনায়কত্ব করতে চান না, অর্থাৎ অধিনায়কের ভারে তিনি ক্রমেই নুজো হয়ে পড়ছেন, তখন কিন্তু এইটা আসলে ভ্যাকুয়াম করে রাখা হয়েছিল, ব্ল্যাঙ্ক রাখা হয়েছিল টি-20 অধিনায়ক। কেননা টি-20 এই সিরিজগুলো অনেক আগে কিন্তু আসলে এই কথাগুলো হচ্ছিল। এখন টি-20 অধিনায়ক কে হবেন? গুঞ্জন ছিল মেহেদী হাসান মিরাজ, একদম ফর্মের তুঙ্গে তিনি, কোনো সন্দেহ নেই। তিনি প্রমাণ করেছেন সাদা পোশাকের ক্রিকেটে সদ্যই তিনি প্রমাণ করেছেন ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে। আর একজনের নাম কিন্তু আসছিল, সেটা হচ্ছে তাসকিন আহমেদ, যিনি টি-20 আসলে সহ অধিনায়ক ছিলেন। কিন্তু তাসকিনের ক্ষেত্রে যে যুক্তিটা বিসিবি দিয়েছে সেটা বোধহয় আসলেই গ্রহণযোগ্য, কেননা তাসকিন হচ্ছেন পেসার এবং ইনজুরি প্রবণতা থাকে তার সবচেয়ে বেশি, এবং তিনি কিন্তু এখনও ইনজুরিতেই আছেন, অ্যাঙ্কেল ইনজুরিতে আছেন। যদিও তাকে এই মুহূর্তে তিনি রিহ্যাবে আছেন, বিসিবি যেটা জানালো যে তাসকিন আহমেদ সেরে উঠবেন, তবে ওই যে পাকিস্তানের 5টা টি-20 আছে পুরো সিরিজটা তিনি খেলতে পারবেন না এবং সেটা সম্ভব হবে না, যার কারণে তাকে এই সিরিজটা থেকেই বাধ্য হয়েছে। বাকি মিরাজের প্রসঙ্গটাই বলছিলাম যে অধিনায়ক কী হবেন, দুটো নামই কিন্তু উচ্চারিত হচ্ছিল, হুট করে সেখানে লিটন কুমার দাস কীভাবে ঢুকে গেলেন সেটা বিসিবি কর্তারই বলতে পারবেন। তবে লিটন কুমার দাসের ক্ষেত্রে যে ব্যাখ্যাটা তারা দিয়েছে সেটা হচ্ছে যে লিটন এর আগে অধিনায়কত্ব করেছেন এবং তিনি স্ট্রোক মেকার, তিনি ভালো খেলে থাকেন এবং অনেক ক্রিকেটাররা ওনাকে আসলে কর্তাদের আশ্বস্ত করেছেন যে লিটন আসলে নেতৃত্ব গুণ থেকে অসাধারণ একজন নেতা। এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ সফরটাকে মাথায় রেখেছে নির্বাচকরা, ওয়েস্ট ইন্ডিজে যেভাবে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে আসা হলো সেটাই কি মাথায় রেখেছে কিনা? পেছনের দিকে তারা কিন্তু জানে, তারা গেছে সামনের দিকে। তারা যেটা বললো যে বিশ্বকাপ সামনে রেখে এবং বিশ্বকাপ পর্যন্ত লিটন কুমার দাস তিনি অধিনায়কত্ব করবেন, সেই হিসাবেই তাকে লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে, সেটাই তারা সবচেয়ে বড় করিয়ে দেখিয়েছে। এবং আরও একটি বিষয় যেটা তারা দেখিয়েছে যে মিরাজকে কেন দলে রাখা হলো না, তার জন্য ব্যাখ্যা দিয়েছে যে মিরাজের আসলে দলে জায়গা হচ্ছে না কম্বিনেশনের কারণে, কাকে কোথায় খেলাবেন না খেলাবেন এগুলো কিন্তু ঠিকঠাক করে দেওয়া হয়েছে, যার জন্য ওইখানে জায়গা হচ্ছে না মিরাজের জায়গায়। আবার আরও একটি কথাও কিন্তু বলেছেন যে আসলে মিরাজের মতো একজন ক্রিকেটার তিনি সবসময় যে কোনো সময় দলে ঢোকার মতো আসলে রাখেন, যোগ্যতা রাখেন এবং তাকে যে কোনো সময় দলে কল করা হতে পারে, এরকম একটা, অর্থাৎ চালের মধ্যে ব্যাপারটা রয়েছে, একটা ধূম্রজাল কিংবা ধোঁয়াশা যাই কিছু বলেন না কেন সেই জায়গাটায় আসলে সামনের বিশ্বকাপ নিয়ে তো অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, অনেক আশা অনেক নিরাশা, সেই জায়গাটায় আপনি একদম অল্প কথায় কেমনটা দেখেন? আসলে টি-20 হচ্ছে কি বলবো, ইয়াং স্টারদের খেলা। আমরা বিপিএল থেকে আসলে কি পাই, শর্টার ফরম্যাটের যে ঘরোয়া লিগগুলো হয় সেখান থেকে টি-20 ক্রিকেটার তুলে নিয়ে আসার কথা হয়, কিন্তু আসলে আমরা আসলে কজন ক্রিকেটারকে পাই। নাইম শেখের কথা বলতে পারি, গত বিপিএলে তিনি হচ্ছে দুর্দান্ত সর্বোচ্চ রান করেছেন, কিন্তু সেই নাইম শেখকে টি-20তে রাখা হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেলাম, তার আগে প্রস্তুতি হিসেবে কি খেললাম, টি-20। চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল 50 ওভারের এবং ঘরের মাঠে হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে যখন আমরা টেস্ট খেলবো তার আগে আমরা প্রস্তুতি নিলাম হচ্ছে ডিপিএল খেলে 50 ওভারের ম্যাচ খেলে। এখন আমরা টি-20 খেলতে যাচ্ছি, তার আগে প্রস্তুতি হিসেবে ছিল টেস্ট ম্যাচ। রাইট, অনেক ধন্যবাদ শাহান পাপন। দর্শক, ডিবিসি নির্বাচিত সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।